ডাকসু নির্বাচনের সময় অন্যতম আলোচনায় উঠে এসেছিলেন। এর আগের ডাকসুতে তিনি শামসুন নাহার হলের ভিপি ছিলেন, বাম নেত্রী হিসেবে পরিচিত, যদিও তাকে কেন্দ্র করে একটা বিতর্ক আছে। তিনি নাকি এর আগের ডাকসুতে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ পাইয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সেই আলোচনা খণ্ডন করে তিনি বলেছেন যে কখনোই আমি এটা করিনি, এটা সম্মিলিত একটা প্রস্তাবনা ছিল। সেই তাসনিম আফরোজ ইমি এবার রীতিমতো বোমা ফাটিয়েছেন। একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে জুলাই আন্দোলনে শরিক করা হয়েছে। জুলাই আন্দোলনের মূল যে এজেন্ডা, সেই এজেন্ডা তারা যদি আগে জানতেন, মানে তিনি যদি আগে জানতেন, তাহলে তিনি কখনোই এই আন্দোলনে নিজেকে শরিক করতেন না। এবং তিনি বলছেন তার মতো এরকম বহু তরুণ জনতা তারা ধোঁকায় পড়েছে। আন্দোলনের পরে তারা বুঝতে পেরেছে এটা আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কর্ম। তারা শেখ হাসিনা সরকারের পতন চেয়ে নিজেরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। ইনি আরও অনেক কথা বলেছেন এবং তার এই কথাটা যখন একটা নির্দিষ্ট পক্ষের কথা যখন বলছেন, তখন নানা রকমের তথ্য উপাত্ত এটার সঙ্গে কিন্তু সংযোগ করা যায়। চলুন একটু আলোচনা করে দেখি যে ইমি, যাকে কিছুদিন আগে ওই 7ই মার্চের ভাষণ প্রচারের অপরাধে 2 মাস কারাবন্দী থাকার পরে মুক্ত হতে দেখেছি। মুক্ত হওয়ার পরে তিনি প্রকাশ্যে যে ধরনের কথা বলছেন, সেটা জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডারদের জন্য যথেষ্ট অপমানজনক, বিব্রতকর এবং তাদের এই আন্দোলন যে বিতর্কিত হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসুর সাবেক নেত্রী, ডাকসু নয়, হলের ভিপি শামসুন নাহার হলের এর আগের ডাকসুতে ইমি এবারের সর্বশেষ ডাকসুতে ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছিলেন। খুব একটা সুবিধা করতে পারেননি, বামপন্থী ঘরানার রাজনীতি করেন। কিছুদিন আগে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের জন্য তিনি মবের শিকার হলেন। ওই ডাকসু নেতারাই তার উপরে মব তৈরি করলো এবং তাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো। সেটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে ঘটলেও সেটা মেনে নেওয়া যেত, কিন্তু এই সরকারের আমলে এটা ঘটলো, সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই সরকার কি মুক্তিযুদ্ধের স্পিরিটের বাইরে তাদের কর্মকাণ্ড দেখাতে চাইছে? এরকম একটা প্রশ্ন তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন, শেখ হাসিনার যে পতন, এই আন্দোলনটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা পরিকল্পনা, ওই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন, সেটাকেই তিনি বললেন যে জুলাই আন্দোলনের একজন সক্রিয় অংশীদার হিসেবে আমি নিজেই সাক্ষী, আমি নিজেই প্রমাণ যে এটা নিয়ে কি হয়েছে। এটা আসলে একটা অপশাসন মুক্ত হওয়ার কোনো ব্যাপার ছিল না, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতা নেয়ার, এবং সেই গোষ্ঠীটা হচ্ছে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল শামস, এই চেতনা ধারণ করেন যারা, তারা মূলত রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য এই রেজিম চেঞ্জের খেলাটা খেলেছে। সেখানে দেশি বিদেশি নানা ধরনের সহায়তা এসেছে, এই কথা তিনি বলেছেন। তাকে নিয়ে একটি ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রকাশ্যে স্বীকার করছি জুলাই আন্দোলন করে ভুল করেছি। এটা যে স্বাধীনতা বিরোধীদের একটি চক্রান্ত ছিল, সেটা যদি 5 আগস্টের আগে বুঝতাম তাহলে আন্দোলনে যাব কি না দুবার ভাবতাম। আমি মনে করি যারা নিহত আহত হয়েছে সকলেই প্রতারিত হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন যে নিহতদের এখন পর্যন্ত কোনো খোঁজ নেওয়া হয়নি, বহুদিন হাসপাতালে লাশ পৌঁছেছে, কবরের কোনো ঠিক নাই, গেজেট ঠিকভাবে প্রকাশ করা হয়নি, আহতদের খোঁজ খবর নেওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে 5 আগস্টের ওই বিজয়ের পরে তারা স্বার্থ সিদ্ধির খেলায় মেতে উঠেছিল, এবং 5 আগস্টের শেখ হাসিনার পতনের পরে কারা স্বার্থ সিদ্ধির খেলায় মেতে উঠেছিল সেটা আমরা খুব ভালোভাবে জানি। ব্যাংক দখল, বিশ্ববিদ্যালয় দখল, এটা দখল, ওটা দখল, এই বড় বড় দখলবাজি করে আবার অন্য দলের ওপরে টেম্পো স্ট্যান্ড দখলের অভিযোগ করে নানা রকমের কার্যক্রম করেছে।
5 আগস্টের এই মানে সরকার পতনের পরে আমরা দেখেছি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী তিনি মুক্ত হয়েছেন, 700 জঙ্গি মুক্ত হয়েছে, এই যত জঙ্গি এবং দেশবিরোধী কর্মকাণ্ডে মানে জেলে ছিলেন তারা মুক্ত হয়েছেন। এবং ইমি বলছেন যে এটা মূলত একটা স্বাধীনতা বিরোধীদের একটা পরিকল্পিত এজেন্ডা। তারা মূলত মুক্তিযুদ্ধের চেতনা যেন এদেশে একেবারে ধ্বংস করে দেয়া যায়, মুক্তিযুদ্ধের যে কালচারাল হেরিটেজ আছে সেটাকে যেন ধ্বংস করে দেয়া যায়, সেই পরিকল্পনা তারা করেছিল। এবং শেখ হাসিনা পতনের পরে সেই চেষ্টাটা তারা 1.5 বছর জুড়ে করেছে। এই যে কথা যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা পক্ষ মূলত এটার পেছনে মেটিকুলাস ডিজাইন করেছে, তাহলে এই ডিজাইনে প্রফেসর ইউনূসকে কি ব্যবহার করা হয়েছিল? যে কারণেই প্রফেসর ইউনূস বলেছেন যে মেটিকুলাস ডিজাইনে এই কথাটা হয়েছে। প্রফেসর ইউনূস বলেছেন রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে প্রফেসর ইউনূস সরকারের আমলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের সব কিছু ভেঙে গুড়িয়ে দেয়া, মুজিবনগর স্মৃতিসৌধ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং যত আক্রোশ মুক্তিযোদ্ধার উপরে, মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে যে অশ্লীল কুশ্রী সংলাপ দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখেছি। প্রকাশ্যে গালাগালির সংস্কৃতি তৈরি করা হয়েছে, সাউ মাউ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে রীতিমতো মানে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারগুলো মানে তাদেরকে একটা মানে গালির আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে। যে কথাগুলো ইমি বলতে চাইলেন তার দৃশ্যায়ন এবং তার বাস্তবতা কি আমরা প্রফেসর ইউনূসের 1.5 বছরে দেখিনি? অবশ্যই দেখেছি। তাহলে এটা কি বলা যায় যে জুলাই আন্দোলনে মূলত যে মানে অংশগ্রহণটা, সারা দেশের মানুষের অংশগ্রহণটা, তারা প্রতারিত হয়েছে? ইমির কথাতে কি সেটাতে আস্থা রাখা যায়? ইমি একেবারে স্পষ্ট বলছেন যে যে আন্দোলন শুরু হলো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই মিছিল যারা করলেন নাহিদ, হাসনাত, সার্জিসরা, প্রকাশ্যে এখনও ভিডিও আমরা দেখি, তারা যখন বললেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 5 তারিখে শেখ হাসিনা পতনের সঙ্গে সঙ্গে গিয়ে আগে 32 নম্বরের বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো, এটাই প্রমাণ করে দেয় যে ওই সমস্ত আচরণ এবং কার্যকলাপ এগুলো তাদের ছদ্মবেশ ছিল। ইমির ভাষ্য হচ্ছে এটা। কারণ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এর সঙ্গে শেখ হাসিনার অপশাসনের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা অপশাসন করলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তার সরকার পতন হয়েছে, এটাতে খুশি হওয়ার কথা। খুশি হয়ে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিল এবং সারা বাংলাদেশের জাতিকে একটা ভাইব দিল যে এটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই তাদের অবস্থান, এরপরে 5 আগস্টে একেবারে রিভার্স টোন। প্রথমে গিয়েই 32 নম্বরের বাড়ি ভাঙা, প্রথমে গিয়েই বঙ্গবন্ধুর যত ভাস্কর্য আছে সেটাকে ঘটা করে বুলডোজার সহ যাবতীয় আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মানে সেগুলো ভাঙা। এবং কোনো দুঃখজনক হচ্ছে কোনো মানে বাহিনীর সদস্যদেরও এই কাজগুলো করতে দেখা গেছে। এবং ওই 5 তারিখের পরে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেই ন্যারেটিভের শুধুমাত্র একটা ফলাফল আপনাদেরকে দেখাতে চাই। একটা স্ক্রিনশট দেখেন, মানে গতকালকে যে নজিরবিহীন মানুষের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম, আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার কারণেই যিনি সংবিধান প্রণেতাদের একজন, তার মৃত্যুতে কিভাবে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। একটা পোস্ট দেখুন, এই পোস্টটা দেখুন, সেখানে বলা হচ্ছে আওয়ামী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কে পোস্টটা করেছেন? তার নাম হচ্ছে এইচ.এম. আবদুল্লাহ আল মামুন। তিনি একজন বেশ জনপ্রিয় মানে আলেম এবং বক্তা। তার প্রোফাইলটা দেখে নিন, এই ভদ্রলোকের প্রোফাইলটা দেখে নিন। প্রোফাইলে হাদির ছবি, প্রতিবাদ নয় সামনে শুধুই প্রতিরোধ সংগ্রাম। কিছুদিন আগে এই বিশ্লেষণগুলো অনেককেই আমরা করতে শুনেছি যে বাংলাদেশে 5 আগস্টে সরকার পতনের পরে গালিবাজিকে শিল্পে পরিণত করেছে যারা, সেটা অনলাইনে, অফলাইনে, গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, মানে যারা গালিবাজিকে এবং এই ধরনের অমানবিক যে ব্যাপার, যে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা, এই অমানবিকতাটা প্রতিষ্ঠিত করেছে যারা, তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যাবে
ওসমান হাদির ছবি। তাহলে এই যে গালিবাজি এবং এই ধরনের ব্যাপার প্রতিষ্ঠিত করা, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে, একজন সংবিধান প্রণেতার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা, এটা কোন ইসলামে লেখা আছে কিংবা কোন ইসলাম ওদেরকে শেখাচ্ছে, এই প্রশ্নও কিন্তু সমাজে উঠছে। এরকম একটা উদাহরণ দেখালাম, এরকম হাজার লক্ষ কোটি নিযুত মানে উদাহরণ দেখানো যাবে যে ঘটনাগুলো আমরা 5 আগস্ট সরকার পতনের পরে দেখেছি। আমরা দেখলাম যে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারের ব্যর্থতার সঙ্গে মুক্তিযুদ্ধকে জড়িয়ে ফেলা হলো, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের কালচারাল হেরিটেজ, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, বঙ্গবন্ধু, মুজিবনগর সরকার, এই ব্যাপারগুলোকে একেবারে জড়িয়ে ফেলা হলো এবং প্রফেসর ইউনূসের উপদেষ্টারা এই কাজগুলো করেছেন। গতকালকেই আমরা আলোচনা করেছি, সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী 16 ডিসেম্বরের বিজয় দিবসকে নিয়ে কুৎসিত নোংরা মন্তব্য করছেন। সেখানে জেনারেল উসমানী কেন উপস্থিত ছিলেন না সেই বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, অথচ জেনারেল উসমানী কেন ওখানে ছিলেন না সেটা নিয়ে যে ইতিহাসের লেখাগুলো পাওয়া যায় সেখানে স্পষ্ট জেনারেল ওসমানী এটা নিয়ে বলেছেন তিনি মানে অত শর্ট টাইমের নোটিসে ওখানে পৌঁছার মতো অবস্থা তার ছিল না, নাম্বার 1। নাম্বার 2, প্রোটোকল অনুযায়ী যে স্তরের অফিসারের কাছে তারা আত্মসমর্পণ করেছে সেই স্তরের অফিসারের সাথে তিনি বাংলাদেশের, মানে যদিও সেটা বিশ্ব স্বীকৃত না, তবুও তো বাংলাদেশের সেনাদের তিনি প্রধান ছিলেন, সেই স্ট্যাটাস অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী তার সেখানে থাকার কথা নয়। ইতিহাসের এই ব্যাপারটা যেটা জেনারেল ওসমানী নিজেই বলে গেছেন যে তোমরা জনগণকে ভুল বুঝতে দিও না, জনগণকে বলো যে এই প্রকৃত সত্যটা এটা, সেটাকে মানে ব্যঙ্গ বিদ্রূপ করে নেগেটিভ উপস্থাপন করে মুক্তিযুদ্ধকে 16 ডিসেম্বরকে কলঙ্কিত করতে চাওয়ার ব্যাপারগুলো শুধুমাত্র ওই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দেয়াদের বদলে যাওয়ার মধ্যেই আমরা দেখিনি, সরকারের মধ্যে তারা নিহিত ছিল এবং প্রফেসর ইউনূস নিজে এই কাজের নেতৃত্ব দিয়েছেন। প্রফেসর ইউনূস যখন মুক্তিযুদ্ধ হয়, মহান মুক্তিযুদ্ধ হয়, তখন প্রফেসর ইউনূসের বয়স 30 বছর মতো। 30 বছরের একজন যুবক কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন না? তিনি কোথায় ছিলেন? কেন মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নেই? মুক্তিযুদ্ধের ইতিহাসের কোথাও কোনো পৃষ্ঠায় একটি শব্দ প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে খুঁজে পাওয়া যায় না। সেই একজন ব্যক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধর ইতিহাস ঐতিহ্য মুছে ফেলা, বিপক্ষের শক্তিকে প্রমোট করা, এই কাজ যে করবেন, ইনির যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে আদৌ কি অভিযোগ করার স্কোপ থাকে? ইনি যে কথাটা বললেন সেই কথাটা কি মানে ভুক্তভোগী জুলাই যোদ্ধা যারা জুলাই সমর্থন করেছে, আমরা যারা মনে করেছি যে সরকার খারাপ করছে, এই সরকারের খারাপ কাজগুলোর অবসান হওয়া উচিত, তাদের প্রত্যেকেরই কি মনের কথা কিংবা মনের জ্বালা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? যদি এটা সত্য হয় তাহলে পুরো ওই আন্দোলনটাই বিতর্কের মুখে পড়বে এবং এর ভবিষ্যৎটা খুব একটা ভালো নয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।